নমস্কার, আমি দিগন্তিকা চলে এসেছি নৈসর্গিকের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি কুর্গ থেকে উটির উদ্দেশ্যে। প্রায় 6.5 ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের আজকে উটি পৌঁছাতে। সন্ধেই হয়ে যাবে বলা চলে। কুর্গ থেকে উটি যাওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই যে আমাদের দুখানা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। একটা হচ্ছে বান্দিপুর টাইগার রিজার্ভ আর একটা হচ্ছে মধুমালাই। তো বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফরেস্ট দুটো। তো বান্দিপুর থেকে যাওয়ার সময় আমরা প্রচুর হরিণ, তারপর হাতি এগুলো চোখের সামনে দেখেছি। একটু ভাগ্য ভালো থাকলে এখানে বাঘ বা সিংহও দেখা যায়। বান্দিপুর হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট টাইগার রিজার্ভ ফরেস্ট, আর এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বন্য হাতি যেগুলো রয়েছে সেগুলো থাকার জন্য সবচেয়ে বড় ফরেস্ট, সবচেয়ে বিস্তীর্ণ ফরেস্ট। তো সেই জন্যই এখানে হাতি, হরিণ, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা দেখতে পাইনি, আমরা হাতি দেখতে পেয়েছি আর হরিণ দেখতে পেয়েছি। এখানে যাতে কোনো রকম বন্য প্রাণীর অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য রাত্রি 9টা থেকে সকাল 6টা অবধি এই ফরেস্টের একেবারে যান চলাচল বন্ধ থাকে। আমাদের ড্রাইভার আমরা খুব একটা ভালো পাইনি, সেই জন্য আমাদের গাইড উনি করতে পারেননি ঠিকঠাক মতন। তো সেই জন্য আমরা অনেক আর্লি মর্নিং বেরিয়ে গেছিলাম। কিন্তু যদি এখানে একটু ওই পড়ন্ত সন্ধে নাগাদ এই ফরেস্টটা পেরোনো যায়, ধরুন 3টে-4টে নাগাদ, ওই দেখুন হাতি 3টে-4টে নাগাদ যদি পেরোনো যায় তাহলে না এখানে টাইগার তখন দেখা যায় প্রচুর পরিমাণে। ইভেন আমাদের ড্রাইভার যখন আমাদেরকে উটি ড্রপ করে ব্যাক করছিল উনিও দেখতে পেয়েছেন। হয় ওরকম একটু রাত মানে একটু পড়ন্ত বিকেল নাগাদ এখান দিয়ে যাওয়া ভালো, আইদার অনেক সকালবেলা অনেক আর্লি মর্নিংয়ে যাওয়া ভালো। কিন্তু আমরা তো কোনোটাই করিনি। আমরা যখন এখান দিয়ে পেরোচ্ছি তখন এখানে প্রায় 11:30-12টা বাজে। তো সেই জন্য এখানে আমরা টাইগারটা দেখতে পেলাম না। যাকে পরের বার একবার শুধু এই ফরেস্ট ভিজিটের জন্য আসবো। এখানে রাত্রিবেলা থাকার জন্য ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে। তো সেখানে সব বুকিং করে এই ফরেস্ট সাফারি করব, যেটা আমাদের এবছরের বা উটি ট্যুরে আমরা রাখিনি। কেননা অতটা দীর্ঘ সময়, এমনি এটা অনেক লং ট্যুর, এতটা দীর্ঘ সময় আমরা পাইনি, সেই জন্য আমরা এখানে সেটা রাখতে পারিনি। এরপরে আমাদের ইচ্ছে রয়েছে কোনো এক সময় আমরা বান্দিপুর বা মধুমালাইয়ের একটা আলাদা করে ট্যুর করব। সেই সময় আমরা এখানেই রাত্রে থাকবো আর সাফারিতে যাব। কথা বলতে বলতে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি। এই ফরেস্টটা শেষ হওয়া মানেই এক প্রকার উটি পৌঁছে যাওয়া। ওই দেখুন আবার হরিণ। এরকম আমরা প্রচুর হরিণ দেখেছি, হাতি একদম সামনে থেকে দেখেছি। কিন্তু এখানে না গাড়ি ওরকমভাবে দাঁড় করানো যায় না। গাড়ি দাঁড় করালে যে কোনো সময় হাতি তেড়ে আসতে পারে। মানে ওরাও তো বন্য প্রাণী, তো কুর্গের মতন এখানে বেঁধেও রাখা নেই। তো সেই জন্য এখানে গাড়ি দাঁড় করিয়ে ফটো তোলা এই জিনিসগুলো অ্যালাউ ছিল না। তো এখন আমরা চলে এসেছি আমাদের উটির হোটেলে। প্রায় সন্ধে হয়ে গেছে। আর এটা হচ্ছে 3 BHK একটা অ্যাপার্টমেন্ট। কুর্গের যে অ্যাপার্টমেন্ট ছিল সেটা নিয়ে তো আমাদের দারুণ এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু ভালো। উটির অ্যাপার্টমেন্টটা আপাত দৃষ্টিতে ভালোই লাগছে দেখতে। ফেসিলিটি কত কি আছে সেটা তো পরে বোঝা যাবে, কিন্তু এখন আপাত দৃষ্টিতে ভালোই লাগছে। 3টে বেডরুম রয়েছে, 2টো টয়লেট রয়েছে, একটা তার মধ্যে এটা ইন্ডিয়ান টয়লেট কমন, আর একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকেছিলাম। এই বাদিকে আরেকটা বেডরুম রয়েছে। বেশ ভালো, খারাপ নয়। এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে কিচেন।
এরকম ওপেন কিচেন রাখা রয়েছে, কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে কুর্গের মতন এখানে কুকিংয়ের কোনো ফ্যাসিলিটি নেই। শুধু একটা ওয়াটার পিউরিফায়ার রয়েছে, কতগুলো ডিশ রয়েছে, বাইরে থেকে খাবার আনিয়ে আমরা খেতে পারবো। আর কুকিং করতে গেলে এই হোটেলের নিজস্ব যে কিচেন রয়েছে সেখানে গিয়ে কুক করতে হবে, যেটা খুব মানে টাইম টেকেন। কেননা ওদের সারাক্ষণ রান্না হচ্ছে সেখানে। আর এটা হচ্ছে পরদিন মর্নিং উটির সকালে। ছোট্ট একটা ব্যালকনিও রয়েছে যেখান দিয়ে একটু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে উটির যে সেকেন্ড দিন, আজকের দিনটা আমরা পুরোটাই লেজার ডে রেখেছিলাম। আমরা একটু এমনি লোকাল মার্কেটে গেছিলাম ঘুরতে, মানে বিশেষ কিছু কাজ আজকে রাখিনি, কেননা এত জার্নি হয়েছে আমার ছোট্ট বাচ্চাটার কথা ভেবে আজকের দিনটা কিছু রাখিনি। আচ্ছা, যেই ভিডিওটা আমি এখন করছি সেটা হচ্ছে উটির সেকেন্ড দিনে, মানে ফার্স্ট ডে তো আপনাদের দেখালাম, লেজার ডে বললাম, এটা হচ্ছে সেকেন্ড দিন। আজকে আমাদের প্রচুর সাইট সিন রয়েছে, একদিনেই করব। তো আস্তে আস্তে চলুন দেখাই কোথায় কোথায় যাচ্ছি। প্রথম সাইট সিন আমাদের পাইকারা লেক। এই হচ্ছে পাইকারা, এটা খুব, এই রাস্তাটা খারাপ দেখে মনে হচ্ছে ঠিকই এটা খারাপও, কিন্তু এই রাস্তাটা খুব অল্প, মানে পাইকারা লেক পৌঁছানোর আগের 3-4 কিলোমিটার রাস্তাটা একটু এরকম, একটু ভাঙাচোরা টাইপের। এটাতে কোনো অসুবিধা কারোরই হয়নি। তো এই এরকম রাস্তার মধ্যে দিয়ে আমরা পাইকারা লেকে একটু পরেই পৌঁছে যাব। চলে এসেছি আমরা একদম পাইকারা লেকের সামনে। জায়গাটা আর লেকটা একবার দেখুন। এখানে এসে চোখ দুটো একদম জুড়িয়ে যাচ্ছে। আমার ফোনও এত উন্নত নয়, আর একদম সত্যি বলছি আমি কোনো রকম এডিট করিনি। জলটা যেরকম নীল দেখছেন একদম সেরকমই নীল, মানে আমি এত সুন্দর এরকম জল, আমি প্রচুর ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, আমি নৈনিতাল গেছি, আমি গোয়া গেছি, কিন্তু এত সুন্দর, আমি শিলং গেছি, কিন্তু এরকম একটা লেকের জল এত নীল আমি কোথাও দেখিনি। আমার ফোন, আমি জানি যে এর সাথে মানে ঠিক মতন তুলে ধরতে পারছে না ছবি, কারণ আমার ফোন আইফোন বা এ ধরনের ফোন নয়, খুবই সাধারণ ফোন, কিন্তু অসাধারণ দৃশ্য, অসাধারণ। আচ্ছা, 3 জনের এই ছোট একটা বোট, ড্রাইভার সমেত 4 জন, 1100 টাকা ভাড়া। আমাদের সাথে ইন্দ্র যে আছে, ওর একটু জলে ফোবিয়া আছে, ওই জন্য ও আমার মেয়েকে নিয়ে ওই ওপরেই বসে রয়েছে। আর আমরা 3 জন, আমি, অঙ্কিতা আর জয়, 3 জন মিলে এই বোট রাইডিং করেছি। এটা একটা অসম্ভব সুন্দর ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যদি প্রথমত উটি আসলে আপনারা পাইকারা লেকে আসবেনই, কেননা এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সাইট সিনের মধ্যে অন্যতম। 8 জনের যে বোট রয়েছে সেগুলো হচ্ছে অনেক বড় বড়, মানে লঞ্চের মতন, কিন্তু আমরা যেহেতু একদম ছোট স্পিড বোট নিয়েছি, যাচ্ছে অসম্ভব গতিতে, আর দারুণ লাগছে, ঠান্ডা জল গায়ে ছিটছে একটু একটু, উফ অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি বারবারই এক কথা বলছি, পাইকারা লেক দুর্দান্ত। চারিদিকে যেরকম ভিউ সুন্দর পাহাড়ের, তার মধ্যে থেকে এরকম একটা লেক, স্বপ্নের জায়গা, একদম মনে হচ্ছে স্বপ্নের জায়গা। জয় আমায় বরাবরই বলতো যে উটি ঘুরতে চলো, উটিটা খুব সুন্দর, উটি যাওয়াই যায় এরকম, কিন্তু আসলে এতটা ডিস্টেন্স তো আমাদের কলকাতা থেকে সাউথ ইন্ডিয়ার ডিস্টেন্স অনেকটা না, তো সেই জন্যই আমরা সেইভাবে কখনো সেই কথা, আমার মানে যতটাই হোক নেগলিজেন্সি আমারই ছিল, কিন্তু এখন এসে এখানে বুঝতে পারছি যে সত্যি উটি এমনি এমনি মানুষে বলে না, সত্যিই সুন্দর জায়গা। তার মধ্যে যে প্রথম যে আমাদের সাইট সিন এত সুন্দর, আমার তো মন এখানেই ভরে গেছে। যেটাই ভালো লাগে মানে সেটা কিন্তু আমি না করি, জানি কোন জায়গাটা করলে ভালো লাগে।
সত্যিই তাই। আসলে জয়ের সাথে আমার একটা জায়গায় সবসময় ক্ল্যাশ লেগে থাকে। আমার মনে হয় আমি অত দূরে যাচ্ছি যখন একসাথে সব দেখে ফিরবো, কিন্তু সেটা তো সম্ভব নয়। আবার আমাদের 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এরকমও ব্যাপার রয়েছে। তো সেই জন্যই জয়ের কথাটা আমাকে বললো যে যে জায়গাটা আনি মানে সেটাই বেস্ট, আর সত্যিই বেস্ট। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিন ডেস্টিনেশনে। সেটা হচ্ছে ওয়েলনক ডাউন 9th মাইলস শুটিং স্পট। এটা হচ্ছে এখানে পুরনো দিনের বহু সিনেমা শুটিং করা হয়েছে। জায়গাটা তো পুরোটাই গ্রিনারি, একটা অদ্ভুত সুন্দর জায়গা। সত্যি এখানে প্রচুর প্রচুর হাওয়া, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল এই জায়গাটায় যে আমরা সবাই এসে এখানে খুব এনজয় করছিলাম। এটা অনেকটা মালভূমির মতন একটা জায়গা, মানে একটা দিকটা খুব উঁচু, বাদবাকি দিকটা গভীর খাদ, মানে পড়ে গেলে গড়িয়ে চলে যাবে অনেক দূর, এরকম টাইপের। খুব সুন্দর জায়গাটা, এটাও খুব সুন্দর। তবে পাইকারা লেক একদম অন্যরকম, এটা আরেকদম অন্যরকম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাইন ফরেস্ট। এখানকার এন্ট্রি ফিস 30 টাকা, আর ওই শুটিং পয়েন্টের এন্ট্রি ফিসও ছিল 30 টাকায়। তো এখানে বেসিক্যালি কিছুই নেই, আমরা নিচে নামিনি। নিচে নেমে ছোট্ট একটা লেক আছে, আর পুরোটাই এই পাইন গাছের মধ্যে ভর্তি। একটু ক্লাউডি ওয়েদার থাকলে খুব ভালো লাগতো, তখন আরও অনেক কিছু ফটো সেশন করা যেত। কিন্তু যেহেতু রোদ, এমনি ঠান্ডা, কিন্তু মানে খুব একটা দেখার বিশেষত্ব কিছু নেই এখানে। ঠিকঠাক, না আসলেও চলবে, কেননা যদি পাহাড়ে ঘোরা হয় তাহলে এরকম পাইন ফরেস্ট প্রচুর দেখতে পাওয়া যায়। তবে একটা জিনিস এখানে নোটিস করলাম, এখানে সব জায়গাতেই মোটামুটি একটা এন্ট্রি ফিস নেওয়ার ব্যাপার রয়েছে। মানে যে কোনো একটা বেদি মতন তৈরি করে সেখান থেকে একটু পাহাড়ের উপর থেকে একটু নিচটা দেখাচ্ছে, ওই দেখুন অমুক, ওই দেখুন তমুক বলে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা আননেসেসারি, খুব একটা প্রয়োজন নেই। তো সেরকম স্পটে নিয়ে গিয়ে দেখাচ্ছে। এগুলো ড্রাইভাররাই করে, কিন্তু এরকম এখানে রয়েছে আমি যা দেখলাম। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে এরপরে আমরা এসে গেছি দোদাপেতা পিকে। এটা খুব ভালো একটা সাইট সিনের পয়েন্ট, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছিলাম 3:30, 4টে নাগাদ। তো সেই জন্য না ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো, পুরো ফগি একটা ওয়েদার হয়ে গেছিলো। আমরা গাড়ির মধ্যে একটু বসেও ছিলাম, কেননা মামাম ঘুমোচ্ছিল, একটু ঘ্যান ঘ্যান করছিল উঠবে না বলে। তো আমাদের আগে ইন্দ্র আর অঙ্কিতা ঘুরেছে, তো ওরা খানিকটা ভিউ দেখেছে, কিন্তু আমরা আস্তে আস্তে একদম কিছুই আমরা ভিউ পাইনি সেরকম, পুরোটাই ফগ, মানে একটু ডিস্টেন্সেই দেখা যাচ্ছে না কাউকে। আর এমনিতে এখানে সব জায়গায় এত ভিড়, মানে শেষে আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। প্রত্যেকটা জায়গাতে প্রচুর ভিড় পেয়েছি আমরা, কিন্তু জায়গাগুলো তো অত্যন্ত সুন্দর, সেটাই একটা, কিন্তু আমরা এই ওপর থেকে নিচে কিছুই দেখতে পাইনি। এখানে এসে সবাই ওই শুটিংগুলো করে, মানে ফটো তোলে। এখানকার লোকাল যে ড্রেস আছে সেগুলো পরে কেউ যদি ফটো তুলতে চান তাহলে এখানে সেগুলো করানো হয়। আর এই যে খানিকটা একটুখানি দেখা যাচ্ছে, এইটাই খুব ক্লিয়ার ভিউ আছে, পুরো উটিটাই দেখতে পাওয়া যায় এই দোদাপেতা পিকের থেকে, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিছু দেখতে পাইনি। আর এই হচ্ছে চারিদিকটা। এমনিতে তো ভীষণ সুন্দর জায়গা, নো ডাউট, কিন্তু ওই একটা এত দূর এসে কিছু যদি না দেখতে পাওয়া যায় না, সেটা নিয়ে একটা মন খারাপ হয়ে যায় ঠিকই। এখান থেকে সোজা চলে যাব এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখুন নিচে নামছি, কীরকম কুয়াশা দেখেছেন চারিদিকে। এই জন্যই আমরা উপর থেকে নিচে কিছুই দেখতে পাইনি এই কুয়াশার কারণে। আসলে এরকম উঁচু শিলং পিকে গিয়েও আমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, আমরা উপর থেকে নিচে কিছু দেখতে পাইনি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা কেটে গেছিলো। কিন্তু এটা যেমন একদম কাটার নামই নিল না, আমরা কিছু সেরকম দেখতে পেলাম না।
এরপরেই আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উটির টি ফ্যাক্টরি আর এখানে চকলেট ফ্যাক্টরি, দুটো একসাথেই রয়েছে। বাবারে কুর্গের কথা মনে পড়লে তো এখনও আমরা বুকের মধ্যেটা কেমন কাঁপে, কেননা ওই কফি গাছ দেখতে গিয়ে যে ঠকেছি আমরা, জানি না এই ফ্যাক্টরিটাই বা কীরকম হবে, কিন্তু আশা করছি এখানে টি ফ্যাক্টরি বা চকলেট ফ্যাক্টরি যেটা আছে এই ড্রাইভারটা বলছে তো খুবই ভালো। এবার দেখা যাক, ভিতরে গেলে বুঝতে পারবো যে কতটা কী। তবে চকলেট ফ্যাক্টরি তখন একটা দুটো চকলেট তো নিশ্চয়ই খেতে দেবে। যাই হোক, মনে আশা নিয়েই যাচ্ছি ভেতরে, দেখা যাক কি হয়। চলে এসেছি আমরা টি ফ্যাক্টরির একদম মধ্যে। এখানে প্রথমে চা পাতাগুলোকে তোলা হয়, তারপর সেটাকে প্রসেস করা হয়, বিভিন্ন রকমভাবে মেশিনের সাহায্যে সেটাকে চা পাতা তৈরি করা হয়। সেই হিস্ট্রি পুরোটা এখানে লেখা আছে, যদি চান আপনারা পড়তে পারেন। আর এইভাবে এখানে মুঠো মুঠো করে চা পাতা হাতে তুলে দিচ্ছিল এরা, মানে মামামের হাতে আমার হাতে মুঠো মুঠো করে চা পাতা দিচ্ছিল। সেরকম তো গন্ধ সেরকম কিছু পাইনি, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। যে কোনো ফ্যাক্টরিতে গেলে বেশ মজা হয়, কেননা আমাদের স্কুলে যখন আমরা পড়তাম আমাদের মনে আছে আমাদের সেখান থেকে হরিণঘাটায় নিয়ে গেছিলো, হরিণঘাটা প্রকল্প। তো সেখানে গিয়ে আমরা খুব মজা পেয়েছিলাম। তো সেরকমই একটা ব্যাপার লাগছে এখানকার টি ফ্যাক্টরিতে এসে। এই যেরকম মেশিনের সাহায্যে ওই পাতাগুলোকে একদম ড্রাই করে রোস্ট করে তারপর সেটার থেকেই চা পাতা তৈরি হচ্ছে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে। এখানে চা পাতার একটা বুনো গন্ধ রয়েছে। শুনেছি যারা মিষ্টির দোকানে কাজ করেন, যারা মিষ্টি বানান, তারা নাকি মিষ্টি খেতে নাকি পারেন না, কেননা সারাদিন এত মিষ্টি নিয়ে ঘাটাঘাটি করে তাদের নাকি খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। তো এই চা ফ্যাক্টরি বা চকলেট ফ্যাক্টরিতে যারা এরকম কর্মরত আছেন, যারা নিজে হাতে তৈরি করছেন, তারা কি চা বা বিশেষ করে চকলেট মানে সেটা কি খেতে পারেন না? সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। ওই যে দেখুন চা এখানে তৈরি হচ্ছে আর ইনস্ট্যান্ট প্যাকেটগুলো ওইভাবে পড়ছে নিচে। আর এখানে দেখুন এত ধরনের চা রয়েছে, লেমন টি, জিঞ্জার টি, হোয়াইট টি, মশলা টি, বিভিন্ন ধরনের। হোয়াইট টিটা শুনেছি নাকি খুবই কস্টলি। গড়িয়াহাটের একটা দোকানে পাওয়া যায়, অনেক দোকানেই পাওয়া যায়, কিন্তু গড়িয়াহাটের ওই দোকানটায় নাকি খুবই ভালো হোয়াইট টি পাওয়া যায়। গ্রিন টি, ব্ল্যাক টি, বিভিন্ন রকমের এখানে রয়েছে চা পাতা। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে চা পাতা কিনতে পারেন, আমরাও কিনেছি। সিটিসি যেটা, মানে আমরা তো সাধারণত দুধ চাটাই প্রেফার করি, সুতরাং সেই জন্য আমরা দুধ চায়ের যে পাতাটা সেটাই কিনেছি। আর এখানে ওই নীলগিরি মাসাজ অয়েল, তারপর আরও এরকম ধরনের তেল, সাবান এখানে বিক্রি হচ্ছিল, ইচ্ছা হলে কেনাই যেতে পারে। চলে এসেছি আমরা চকলেট ফ্যাক্টরির মধ্যে। হ্যাঁ, ওই গোল গোল মেশিনের মধ্যে তৈরি হচ্ছে চকলেট। তবে না, এখানে কিছুই ফ্রিতে পাওয়া যায় না, যেমনটা আমি আগেও বললাম। ফ্যাক্টরি হলে কি হবে, একটা চকলেটের কণাও এরা ফ্রিতে দেয় না। টেস্টার তো থাকে, আমাদের তো কলকাতায় থাকে, এই টেস্ট করায় দোকানদাররা মিষ্টি কেনার সময় যে কোনটা কীরকম খেতে, না তো মানুষ বুঝবে কী করে নতুন কিছু হলে। এখানে কিছু হয় না। তো যাই হোক, আমরা এখান থেকে খানিক চকলেট কিনে চলে এলাম আমাদের হোটেলে এসে মাম্মামকে রেখে, হাজব্যান্ডদের রেখে আমরা বেরিয়ে পড়েছি আমি আর অঙ্কিতা সান্ধ্য ভ্রমণে। সাধারণত মেইন মার্কেট উটির বাস স্ট্যান্ডের আশেপাশেই রয়েছে, কিন্তু আমাদের হোটেলটা বাস স্ট্যান্ড থেকে অনেকটা উঁচুতে। মানে অটো ভাড়া নিচ্ছিল আমাদের 80 টাকা করে। তো সেই জন্য আমরা উঠছিলাম অটোতে, কিন্তু নামাটা তো খুব ইজি হয় পাহাড়ে, সেই জন্য নেমে চলে আসছিলাম হেঁটেই। এইটা হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ড, সেই জায়গাটা। এই জায়গাটা বেশ জমজমাট, আর এখানে খাওয়া দাওয়াও ঠিকঠাক পাওয়া যায়। আর আমাদের হোটেলের অসুবিধা হচ্ছে আমাদের পুরোটাই ভরসা করতে হয়েছিল সুইগি আর জোম্যাটোতে। খাওয়া দাওয়া নিয়ে আমরা বিস্তর অসুবিধায় পড়েছিলাম, মাম্মামকে নিয়েও পড়েছিলাম। মাম্মাম তো শুধু দুবেলা বাটার আর ভাত আর নুন, ডিম সিদ্ধ এই খেয়েই কাটিয়েছে। তো খাওয়া দাওয়া নিয়ে একটা প্রবলেম এখানে রয়েছে। এমনি প্রত্যেকটা রান্নায় এই কারি পাতার গন্ধ এই বহুদিন ধরে চলছে, তো এই জিনিসটা আমরা আর নিতে পারছি না। তো যাই হোক, আমরা এই উটির একটু লোকাল মার্কেটে ঘুরে আজকের মতন চলে যাব আবার হোটেলে। আচ্ছা, তৃতীয় দিনে মানে ডে 3-তে আমরা চলে এসেছিলাম বটানিক্যাল গার্ডেনে ঘুরতে। আগে বটানিক্যাল গার্ডেন ঘুরবো, তারপরে আমরা যাব উটি লেকে।
বটানিক্যাল গার্ডেন নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, বিভিন্ন রকমের গাছ, ভীষণ সাজানো গোছানো একটা গার্ডেন। এখানে টাইম পাস করার জন্য বেশ ভালো। তো আমরা যেহেতু বিকাল বিকাল বেরিয়েছিলাম আর উটি লেক 6টা নাগাদ যাবো এরকম একটা প্ল্যানিং করেছিলাম, তো সেই জন্য এটা একদম ঠিকঠাক সময় ঘোরার। উটিতে রোজ গার্ডেন রয়েছে, কিন্তু রোজ গার্ডেনে আমরা যাইনি, কারণ এই সময় ডিসেম্বর মাসে এখানে গোলাপ ফুল খুব একটা বেশি ছিল না, সেই জন্য আমরা শুধু শুধু রোজ গার্ডেনে ঘুরতে যাইনি। এরপর এখান থেকে আমরা চলে যাব সোজা উটি লেকে। চলে এসেছি আমরা উটি লেকের একদম মেন এন্ট্রান্সে। এটা হচ্ছে একদম মেন এন্ট্রান্স, কেউ গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং করে রাখতে পারবে। আমরা যেহেতু ক্যাব বুক করেছিলাম, সুতরাং আমাদের এখানে ড্রপ করে দিয়ে ক্যাব বাইরেই দাঁড়িয়েছিল। উটি লেকের বাইরে ছোটোখাটো একটা মার্কেট রয়েছে, কারোর কোনো ইচ্ছা থাকলে এখান থেকে টুকটাক জিনিস কিনে নেওয়া যেতেই পারে। আর খাবার দাবার মোটামুটি কর্ন যেমন এখানকার খুব ফেমাস, মানে কর্নটা আমাদের খুব ভালো লেগেছে, আমরা সকাল বিকেল ওই কর্ন খেয়েই কাটিয়েছি। আর মির্চি চপ মানে মির্চি ভাজি এরকম ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছিল খুব। আর একটা জিনিস আমরা এখানে এসে খেয়েছিলাম, প্রত্যেকটা জায়গায় গিয়েই আমরা খাই, তো আজকেই খেয়েছিলাম, মানে উটি লেকে যেদিন এসেছিলাম সেদিনকেই খেয়েছিলাম, সেটা হচ্ছে ফুচকা। ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে একটুখানি টক জল দিয়ে ফুচকা, কেউ মুখে তুলতে পারেনি। এবার আমি অসম্ভব ফুচকা প্রেমী, তাই আমি ওই ফুচকাটা খেয়েছিলাম। যেহেতু সন্ধ্যের সময় এসেছিলাম, সেই জন্য এখানকার বেশ আমাদের ভালো লেগেছে, আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম এখানে। তবে হ্যাঁ, আমরা বোটিং করিনি, কেননা ওই পাইকারা লেকে যে বোটিং করেছিলাম সেটাই আমাদের মাথায় মনে লেগে আছে। সুতরাং আমরা উটি লেকে আর বোটিং করতে আমাদের খুব একটা ভেবেছিলাম যে করব, কিন্তু সেই মজাটা আর এখানে পাবো না বলে আমরা আর বোটিংটা এখানে অ্যাভয়েড করলাম। তো বোটিং করিনি, কিন্তু আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, সুন্দর টাইম স্পেন্ড করেছিলাম। টুকটাক স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, আর মাম্মামের জন্য এখান থেকে নিলাম একটা কটন ক্যান্ডি। মাম্মাম তো দেখেই কটন ক্যান্ডি খেতে চাইছিল, তো এই একটা মজার জিনিস যেটা আমাদের সবার খুব প্রিয়, তো ওর জন্য এটা কেনা হয়েছিল। উটি লেক থেকে চলে যাব সোজা আজকে আমাদের হোটেলে, তো সেখানে গিয়ে আজকে KFC ডমিনোজ এইসব করেই আজকে রাত্রে আমাদের ডিনার সারতে হবে। আর মাম্মাম অ্যাজ ইউজুয়াল ভাত ডিম সেদ্ধ। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের